দেখতে আছে কি কি লিখছি সব দেখবেন না বিশেষ করে যখন তোমাদের বললাম যে সফটওয়্যার স্টেট সিস্টেম তৈরি হলো নতুন ন্যাশনালিজম তৈরি হলো তখন রাষ্ট্রগুলোকে আইন প্রণয়ন করার একচ্ছত্র ক্ষমতা দেওয়ার জন্য একটা থিওরি প্রয়োজন ফার্স্ট একটা থিওরি প্রয়োজন যেখানে সফটওয়্যার হবে অল পাওয়ার যেখানে অন্য কোনো সফটওয়্যারের অংশগ্রহণ অংশীদারিত্ব থাকবে না যদি তোমাদেরকে বলেছিলাম যে একটি আকাশে শুধু একটাই সিস্টেম থাকে এই ব্যাপারটার জন্য একটা পাওয়ারফুল সফটওয়্যারের থিওরি নিয়ে অস্টিন তোমাদের হলো প্রত্যেকটা খুব গ্রহণযোগ্য কিন্তু আবার সেটার কতগুলো কি আছে সমস্যাও যেমন তার সফটওয়্যারের সংখ্যায় সমস্যা তার সফটওয়্যারের সংখ্যায় সফটওয়্যার কারো কথা মানতে বাধ্য না কিন্তু যার কথা সবাই মানতে বাধ্য অথচ সফটওয়্যার যদি কারো কথা শুনে এতে সফটওয়্যার নষ্ট হবে এরকম না সফটওয়্যার যদি কনস্টিটিউশনাল ল মান্য করে তাহলে তার সফটওয়্যার কি সমস্যার সৃষ্টি হবে সুতরাং একটা অল পাওয়ারফুল সফটওয়্যার ওই সময়ের বাস্তবতায় লজিক্যালি নেসেসারি হলেও এটা সোশ্যালি ডিজায়ারেবল অল পাওয়ারফুল সফটওয়্যার কখনোই ভালো না তোমরা তো জানো যে পাওয়ার করাপ্ট এবং অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি সুতরাং অ্যাবসলিউট পাওয়ার কারো হাতে থাকবে এটা সমস্যাজনক এটা সমস্যাজনক কিন্তু অস্তিত্বে সেটাই আছে যেটা হচ্ছে ইনলিমিটেবল ইনডিভিজিবল সবই এক হাতে থাকবে এবং এটাকে ডিভিশন করা যাবে এবং এটাকে লিমিট দেওয়া যাবে আর ওর সঙ্গে কি ছিল ওর সঙ্গে ল সবই থেকে আসতো ল থেকে আসতো সবই থেকে আসতো কিন্তু তাকে বাইন্ড করার যে লজিক সেটা কি
একটা লিগ্যাল ফ্যাক্ট থেকে কনস্টিটিউশনাল ল আসে। বুঝে গেছে? যেহেতু অস্ট্রেলিয়ার সঙ্গে এটাকে কভার করতে পারছে না, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ল আসতে হবে শুধু সফরেন থেকে, কিন্তু সফরেন থেকে যদি কনস্টিটিউশনাল ল আসে তাহলে এটাকে লজিক্যালি ব্যাখ্যা করতে পারবে না। বুঝে গেছে? সফরেন নিজে ল বানাচ্ছে আবার নিজে পালন করছে, এটা অনেকটা ইলজিক্যাল। সুতরাং তাকে সফরেন তো ল না, যেমন ইন্টারন্যাশনাল ল হতে পারে, ইন্টারন্যাশনাল ল কি সে মানতে বাধ্য নয়, অনেক ক্ষেত্রে বাধ্য, কিন্তু তাই কি এটা আইন নয়? না, অস্ট্রেলিয়ার সংজ্ঞায় এটা আইন নয়। অস্ট্রেলিয়ার সংজ্ঞায় এটা আইন না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে কোনো স্যাংশন নাই। ইন্টারন্যাশনাল লতে কি নাই? স্যাংশন নাই। মানে দেশীয় আইনের মতো স্যাংশন। যখন তোমরা ইন্টারন্যাশনাল লকে আরেকটা লর সাথে জাক্সটাপোজ করবা, অপোজিটে দাঁড়াবা, তখন সমুদয় দেশীয় আইনকে মিউনিসিপাল ল আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ল। বুঝা গেছে? মিউনিসিপাল ল, ইন্টারন্যাশনাল ল, মিউনিসিপাল ল, ইন্টারন্যাশনাল। তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে শুধুমাত্র মিউনিসিপাল লকে কভার করতে পারে, কি কে কভার করতে পারে না? ইন্টারন্যাশনাল লকে কভার করতে পারে না। এটা তার সঙ্গে একটা দুটো আছে। Whereas Bentham বলছে যে স্যাংশন একটা লকে ইফেক্টিভ করে, অধিকতর ইফেক্টিভ করে, কিন্তু স্যাংশন লয়ের অস্তিত্বের জন্য, লয়ের সংজ্ঞার জন্য প্রয়োজনীয় নয়। বুঝা গেছে? স্যাংশন লয়ের অস্তিত্বের জন্য, সংজ্ঞার জন্য প্রয়োজনীয় নয়। ল ল বলে এটা করে স্যাংশন আছে, এটাকে ইফেক্টিভ করার জন্য স্যাংশন আছে, স্যাংশন আছে বলে ল ল। বুঝা গেছে? স্যাংশন একটা লকে কি করে? ইফেক্টিভ করে। আমরা যে আমাদের যে হিউম্যান নেচার আছে সেখানে ল ভায়োলেট করার একটা টেন্ডেন্সি আছে, সেটাকে কভার করার জন্য স্যাংশন দেওয়া যেতে পারে। এটা লকে অধিকতর ইফেক্টিভ করবে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ও বলছে যে স্যাংশন দরকার আছে, ঠিক আছে, কিন্তু স্যাংশনকে অস্টিন যেভাবে দেখেছে শুধু সেভাবে অস্টিন কিভাবে দেখেছে, এটাকে কোয়েস্টিং পাওয়ারের দ্বারা এনফোর্স করার কথা বলা হয়েছে, তাই না? রাষ্ট্রের যে জবরদস্তিমূলক ক্ষমতা আছে সেটাকে প্রয়োগ করাটাও লয়ের সংজ্ঞার মধ্যেও নিয়ে এসেছে অস্টিন। ও বলছে যে এটা থাকলে ভালো, কিন্তু এটা রাষ্ট্রের কোয়েস্টিং পাওয়ার কিন্তু এরকম কোনো না, এটা রিলিজিয়াস এবং মোরাল মোটিভেশন থেকে ল মান্য করা যেতে পারে। তার মানে এটা রদ করে দিচ্ছে। ল কেন আমরা মানব? অস্তিত্ব বলছে কারণ এনফোর্স করব, না মানলে এনফোর্স করব। আর বেন্থাম বলছে এনফোর্স করার প্রয়োজন আছে, মানুষের যে টেন্ডেন্সি, কিন্তু রিলিজিয়াস কারণে মানুষ ল মানতে পারে, শুধু শাস্তি বয়ে না। মোরাল কারণেও এমনকি যারা রিলিজিয়াস না তারাও তো মানতে পারে, শুধুমাত্র শাস্তি বয়ে না। প্লাস ও বলছে রিওয়ার্ড, নট অনলি পানিশমেন্ট বাট অলসো রিওয়ার্ড ক্যান বি এ রিজন অফ ল কমপ্লায়েন্স। ল কমপ্লায়েন্সের জন্য রিওয়ার্ডের ব্যবস্থা করা যেতে পারে, যে এই আইন মান্য করলে তোমার পয়েন্ট যোগ হবে, তুমি এই সুবিধাটা পাবে। এভাবেও এটাও এক ধরনের মানে স্যাংশনের পরিবর্তে এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে। তারপরে সে বলছে কিন্তু শুধুমাত্র রিওয়ার্ডের মাধ্যমে আইন মানানো বা যা পানিশমেন্ট থাকে, তার মানে স্যাংশনের যে সমালোচনাগুলো আছে সেগুলো কিন্তু সে মুক্ত হচ্ছে, ইন্টারন্যাশনাল লয়ের যে সমালোচনা আছে সেটা থেকে সে মুক্ত হচ্ছে, কারণ সে স্যাংশন দিয়ে আইনকে সংজ্ঞায়িত করে, তাই না? সে সভরেনকে অ্যাবসলিউট সভরেন রাখা তার সংজ্ঞার
এসেনশিয়াল না। সে বলছে যে সফটওয়্যারটি ডিভাইডেড হতে পারে, সফটওয়্যারটি বিভিন্ন জনের হাতে থাকতে পারে। সেজন্য সে দুইটা বিষয়কে আলাদা করেছে। এক হচ্ছে সফটওয়্যার অথরিটি, আরেকটা হচ্ছে সফটওয়্যার পাওয়ার। সফটওয়্যার পাওয়ার একদম মানুষের হাতে থাকে, কিন্তু সফটওয়্যার অথরিটি রুল রেগুলেশনের মাধ্যমে সাংবিধানিক আইনের মাধ্যমে আসে। সুতরাং আইনের সংজ্ঞার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সফটওয়্যার অথরিটি কার কাছে আছে এটা দেখা, এবং সেখানে ভিন্ন ভিন্ন মানুষের হাতে আইন প্রণয়নের ক্ষমতা থাকলে কোনো সমস্যা নেই। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে মিল কোথায়? অস্টিনের সাথে এবং তার গুরু বেনথামের সাথে মিল কোথায়? দুজনই পজিটিভিস্ট, দুজনই পজিটিভিস্ট। আর কি দুজনই ইম্পারেটিভ থিওরির কথা বলে। ইম্পারেটিভ শব্দটা আসছে কমান্ড থেকে, যেহেতু ওদের থিওরির মূল কথা হচ্ছে কি কমান্ড, ওদের থিওরির মূল কথা হচ্ছে কমান্ড। যেহেতু ওদের থিওরির মূল কথা কমান্ড, কমান্ড মানে কি অবশ্য পালনীয়। কমান্ড মানে কি অবশ্য পালনীয়। সুতরাং সেখানে ওরা দুজনই পজিটিভিস্ট, এবং অ্যাটাক কিন্তু শুরু করেছিল ন্যাচারাল লয়ের এগেইনস্টে। অ্যাটাকটা শুরু করেছিল কে? বেনথাম অনেক ধরনের মানে একেবারে কনসিস্টেন্ট অ্যাটাক করেছিল। কাকে? ন্যাচারাল ল। ও বলছে যে ন্যাচারাল ল personal opinion in disguise, personal opinion in disguise। ছদ্মবেশে নিজের মতামত দেওয়া নামই ন্যাচারাল। এখানে কোনো ধরনের লজিক্যাল নাই। কেমন বিভিন্ন ন্যাচারাল লকে সে অ্যাটাক করেছে। কেমন? অর্থাৎ ন্যাচারাল ল তার কাছে গ্রহণযোগ্য নয়। ন্যাচারাল ল তার কাছে গ্রহণযোগ্য নয়। তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে ওই ল যেটা সুস্পষ্টভাবে একটা অথরিটি থেকে আসছে আমরা দেখি। কেমন? ওটা এনফোর্স হতে দেখি। শুধুমাত্র এই তোমার মোর অ্যাসার্টেনেবল হতে হবে। এটা মোর অ্যাসার্টেনেবল হতে হবে। এটা হচ্ছে ওটা। কেমন? তাহলে ওমিলটা কোথায়? ওমিল কোথায়? এটা তো আমি বলেছি। কোথায় ওমিল? স্যাংশন নিতে সবগুলো এলিমেন্টে ও কথা, যেমন কমান্ড, ও কমান্ডের মধ্যে প্রহিবিশন ইত্যাদি অন্য যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে এসেছে। যেখানে অস্টিনের সংঘর্ষের মধ্যে দিয়েছে কমান্ড। সুতরাং সবগুলো এজন্য বলা হয় উইথ মোর সাবলিমিটিস এন্ড নুয়ান্সেস। বেনথামের থিওরি অনেক বেশি ব্রড, অনেক বেশি। সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে ও এত বেশি ইনক্লুসিভ হতে গিয়ে ওর থিওরিটা লয়ের লজিক্যালি কমপ্লেক্স নাই। কেমন? যেমন একজন সমালোচক তার থিওরির ব্যাপারে বলেছে কি deficient in and unsatisfactory scope, deficient in aim and unsatisfactory in scope। মানে এটা আলাদা কতটুকু? এটা মনে হয় সব কিছুকেই নিয়ে আসে। তার মধ্যে এত বড় মাছ দিয়ে ওটা সিল হবে না। এত বেশি মাছ দিবা তুমি এটা টেনে তুলতে পারবে না। ওইরকম ওইটা তুলতে হয় না। তুলতে হয় খুব কম কথায় সঠিক কোন স্কোপ
কি এটা এই কি এটা কি করতে চায় কিন্তু ও ব্যাখ্যা ছিল মূলত একটা ফিলোসফার সে ফিলোসফার লাইফ আর অস্টিন লয়ার লাইফ এজন্য আসলে ব্যাখ্যার থিওরি পৃথিবীর কাছে আসার পরেও অস্টিনের আপিল লয়ারদের কাছে বহাল রয়েছে কিছুটা কমেছে কিন্তু তার যে কন্ট্রিবিউশন সেটা এখনো পর্যন্ত এটা শেয়ার করতে যে আসছেন তাকে শেয়ার রাখতে হবে ঠিক আছে এটা রিপ্লেস করে দাও ঠিক আছে তো অসুস্থ কেউ জানো যে ও অসুস্থ বাড়িতে যাওয়ার কারণে ওকে শেয়ার রাখার দরকার নেই ওকে শেয়ার বানা দেবো চাই ঠিক আছে ওকে বানাও ঠিক আছে তোমার নাম কি তুমি আমার কাছে থেকে তাহলে আমরা একটু আলোচনা করি ব্যাখ্যাম ছিল কি ব্যাখ্যামের থিওরিতে আসার আগে আমরা আরেকটু আলোচনা করি ব্যাখ্যামের থিওরিতে আসার আগে আমরা আরেকটু আলোচনা করি যে ইম্পারেটিভ ল এবার বুঝছো ইম্পারেটিভ থিওরি বুঝছো ইম্পারেটিভ কেন নাম হচ্ছে কমান্ড কারণ এটা অবশ্যই বোঝাতে চাই এখন অস্টিনের থিওরি মোর পপুলারলি is known as analytical স্কুল কেন বলা হয় কারণ ওদের মধ্যে এই থিওরির মাধ্যমে পুরো আইন ব্যবস্থাকে এক ধরনের বিশ্লেষণ করে বোঝানো যায় অর্থাৎ ল ইজ নট a set of haphazard rules কতগুলো এলোমেলো কতগুলো রুলের সমষ্টির নাম আইন নাম বরঞ্চ ল হচ্ছে মানে এক ধরনের কম্প্যাক্ট সিস্টেম যেটা লজিক্যাল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ যেটা কমান্ড ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং কমান্ড ভিত্তির মাধ্যমে সবগুলো রুলকে বিশ্লেষণ করে কি করা যাবে বোঝানো যাবে বুঝা গেছে এইজন্য এটাকে অ্যানালিটিক্যাল স্কুল বলে এই সংজ্ঞার পরে অনেকে বলেছে যে অস্টিনের থিওরি অ্যানালিটিক্যাল কারণ ওর থিওরি দিয়ে অনেক কিছু বোঝানো যায় না অ্যানালিসিসের মধ্যে সবকিছু নিয়ে আসা যায় কিন্তু তদুপরি অ্যানালিটিক্যাল স্কুল দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে রুলগুলোকে একটা সিস্টেমের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা যায় তার মধ্যে এগুলো থাকলেও পরবর্তীতে অন্যান্য যারা পদ্ধতিবিদ অন্যান্য যারা অ্যানালিটিক্যাল থিওরি তার বস্তুগুলো থেকে বেরিয়ে এসে ও থিওরিটাকে আরো স্ট্রং ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এক ধরনের চেষ্টা করা হয়েছে যদিও সে নিজে ডেফিসিয়েন্ট ছিল তার থিওরিটাকে প্রমাণ করা এবার আসলে ব্যাখ্যামে আমরা চলে যাই আমরা বলেছিলাম যে ন্যাচারাল ল পরে যখন পজিটিভিজম আসলো এখন ন্যাচারালিস্টরা তো বলছে যে বিবেকের উপর এবং মানুষের নেচার থেকে উদ্ভূত হচ্ছে ন্যাচারাল মানুষের নেচার থেকে উদ্ভূত হচ্ছে ন্যাচারাল অর্থাৎ ওই অনুযায়ী চললে সবার জন্য ভালো মোট কথা হচ্ছে সেটা ওই অনুযায়ী চললে সবার জন্য ভালো এবং তারা কাস্টম ইত্যাদি মানুষ যেগুলো মেনে চলে আসছে এগুলোকে ন্যাচারাল লয়ের রেট্রো এক্সপ্রেশন হিসেবে মেনে চলছে এবং পজিটিভ লকে শুধু ডিক্লারেটরি মনে করত কি মনে করত ডিক্লারেটরি ও ন্যাচারাল ল মানুষ যুদ্ধে যেটা চলে আসছে মেনে আসছে যেটা মানুষের নেচারের সাথে স্যুট করে যেটা মানুষ মানতে অভ্যস্ত হয়ে গেছে এবং মানুষ মনে করছে এভাবে চললে মানুষের জন্য মঙ্গল এই বিষয়টাকে শুধু ডিক্লার করতে পারে ঠিক আছে ন্যাচারাল এটা মনে করো সেটা আগে থেকে বলেছি ওকে একটু অন্যভাবে বলা ঠিক আছে আর পজিটিভ ল কি মনে করে পজিটিভ ল মনে করে যে এখানে কিন্তু ন্যাচারাল ল পাওয়ারটা সে ব্যবহার করে চলে গেল কারণ ওরা বলছে যে যেমন রিলিজিয়াস ভার্সনে গড ছিল যে আমরা কেন ন্যাচারাল ল মেনে চলবো কারণ গড এটাকে অর্ডেন করে মানুষের বিবেকে সেটাই মেনে নিবে যেটা গড অর্ডেন করে কারণ যদি এই ভালোর দিকে যাচ্ছি আমরা গুডনেসের দিকে যাচ্ছি এই যে পাওয়ারফুল ভিত্তি
যেটার উপর দাঁড়িয়ে চার্জ এবং ও শরীর হয়ে যেতে পারছে যে আমি তো গডের কি প্রতিনিধি। এটা কি ইংরেজি বলে সুন্দর একটা শব্দ আছে এই প্রেজেন্টেটিভ এর সুন্দর একটা শব্দ আছে এটা কি মানে বলে গেছি না ইংরেজি মনে আসছে না তাহলে গডের প্রতিনিধি গডের প্রতিনিধি হিসেবে যখন লকে ইমপ্লিমেন্ট করছে সবাই বলতে ও মাই গড তো গডের প্রতিনিধি সুতরাং আমার এই লকে মানতে হবে। কিন্তু এই দিকে যখন চলে গেল তার মানে কি কোনো মোরাল কম্পাস নাই মোরাল কম্পাস আপনি পজিটিভ ভাবে আমি কি দিয়ে মানুষের কাছে বিক্রি করব বা মানাবো বা সেন্সিটাইজ করব কেমন তখন বেনথাম বিশেষ করে হিউম তার আগে তোমরা ডেভিড হিউমের নাম শুনতে সেও একজন বড় থিঙ্কার সে বলেছে the alternative is utility the alternative is utility কিন্তু সে ব্যাখ্যা করে এই ব্যাখ্যা পরিপূর্ণভাবে দিয়েছে বেনথাম শব্দ নিয়ে এসেছে ফিলোসফিতে ইউটিলিটারিয়ানিজম ইউটিলিটারিয়ানিজম এবং এটা দীর্ঘকাল ধরে জাস্টিসের একটা অন্যতম থিওরি ছিল রাইট জাস্টিসে এই শব্দ বলেছি জাস্টিসে এন্ড এটা কি বেনথাম বলেছে ইউটিলিটারিয়ানিজম হচ্ছে বেনথাম বলেছে ইউটিলিটারিয়ানিজম হচ্ছে নেম এখন ইউটিলিটারিয়ানিজম ও খুব ক্যাচি একটা শব্দ বলেছে মানে ও বলেছে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল একটা দেশে বা একটা জনগোষ্ঠীতে বেশিরভাগ মানুষের বেশিরভাগ সুখ যেটা নিশ্চিত করতে পারে সেটাই ইউটিলিটারিয়ানিজম অর্থাৎ সে সব কিছুকে পেইন এবং প্লেজার দিয়ে কোয়ান্টিফাই করে Greatest feminist of the greatest number. পেইন এবং প্লেজার কষ্ট এবং এটা বই আছে ও বলছে কোয়ান্টিফাই করে একটা জনগোষ্ঠীর যত অ্যামালগামেট করে যত পেইন আছে এটা চেয়ে যখন প্লেজার বেশি থাকবে তখন ইউটিলিটি নিশ্চিত হবে কিন্তু ওর থিওরি মেইন সমস্যাটা হচ্ছে যেটা পরবর্তীতে অমর্ত্য সেন এবং রলস অত্যন্ত পাওয়ারফুল এখন জাস্টিসের থিওরি হচ্ছে জন রলসের সে থিওরি অফ জাস্টিস একটা বই লিখেছে আর অমর্ত্য সেন হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস এগুলো বাজারে পাবে তোমরা ওরা এই যে রলস এবং সেন এই ইউটিলিটারিয়ান থিওরিটাকে কি করেছে নাকচ করে দিয়েছে জাস্টিস থিওরি কিন্তু আমাদের মনে রাখতে হবে ও শুধু ল ও শুধু জুরিস্ট না বেনথাম শুধুমাত্র এই ইউটিলিটারিয়ান থিওরি কিন্তু আবার ইকোনমিক্সের অন্যতম একটা থিওরি ডেভেলপমেন্টের অন্যতম একটা থিওরি হিসেবে রয়ে গেছে ঠিক আছে এখানে সমালোচনাটা হচ্ছে মনে করো 100% যদি মানুষ হয় এর মধ্যে 90% মানুষের যদি কষ্টের মধ্যে থাকে কিন্তু 10% মানুষ যদি এত বেশি সুখে থাকে যেটা 90% কে ছাড়িয়ে যায় তারপরেও একটা দেশে ইউটিলিটারিয়ানিজম আছে বলে ধরে নেওয়া হবে জাস্টিস হচ্ছে বলে ধরে নেওয়া হবে বুঝা গেছে অর্থাৎ একটা পেইন যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যেটা সবগুলো প্লেজারকে শেষ করে দিতে পারে এই বিষয়টা তার কাছে নাই সে কোয়ান্টিফাই করে পেইনস এবং প্লেজারকে কি করে কোয়ান্টিফাই করে সে গণনা করে কিন্তু এগুলো তো কোয়ালিটেটিভ বিষয় এগুলো কোয়ান্টিটেটিভ বিষয় না কষ্ট পাচ্ছ কয়টা শুনে এগুলো কি গণনা করা যায় তোমার কয়টা বাড়ি আছে তোমার কয়টা গাড়ি আছে এগুলো গণনা করা যায় কিন্তু ও
কি দিয়ে সে এটা বুঝবে, কিন্তু তদুপরি অন্যান্য থিওরিস্টরা বলছে যে এটা ওর এই থিওরি ঠিক নাই, এভাবে জাস্টিস হবে না সমাজে। বুঝা গেছে? আচ্ছা যাই হোক, আমাদের ওর ইউটিলিটারিয়ান থিওরি বোঝা আমাদের দরকার নেই, কিন্তু আমাদের এতটুকু বোঝা দরকার যে ও লব্ধের জন্য ইউটিলিটারিয়ানিজমকে ব্যবহার করে। ও বলছে একটা আইন ব্যবস্থা তখনই সঠিক যখন এটা ইউটিলিটারিয়ান, যখন এটা অধিক মানুষের সুখ নিশ্চিত করতে পারবে। অধিক মানুষের না, অধিক সুখ, কেমন? Greatest happiness of the greatest number of people. অধিকাংশ মানুষের অধিকাংশ সুখ যদি সে নিশ্চিত করতে পারে, পেইন কম হবে, প্লেজার বেশি হবে। যাই হোক, এইগুলো অনেক বেশি ফিলোসফিক্যাল আলোচনা, ওদিকে আমরা যাব না। মোট কথা হচ্ছে ওর যে জুরিসপ্রুডেন্স, এটা দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে সেন্সোরিয়াল জুরিসপ্রুডেন্স আর একটা হচ্ছে এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্স। কি লিখতে ওদিকে স্যার কি লিখছে? সেন্সোরিয়াল জুরিসপ্রুডেন্স ও ছিল লাইফ ফ্রম ল রিফর্মার। ও সব সময় ল রিফর্মের কথা বলতো। সেটা বলতো ল রিফর্ম। ও বলতো একটা দেশ সঠিকভাবে চলতে হলে তার ল গুলোকে সব সময় রিফর্মের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে রাখতে হবে? এবং তার এই সংক্রান্ত লেখা একেবারে সঠিক প্রকাশিত ছিল। তাই তার এই সেন্সোরিয়াল জুরিসপ্রুডেন্স সংক্রান্ত তার লেখাগুলো আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু তার এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্স গত ক্লাসে 1945 সালে প্রথম ইসিএল এ প্রকাশিত হয়। তারপরে অফ লস ইন জেনারেল এটা অ্যানালিটিক্যাল জুরিসপ্রুডেন্সের উপর ওর যে একটা বই, এটা প্রকাশিত হয়। কেমন? এটা প্রকাশিত হয় এবং এটা প্রকাশ, এটা এই বইটা যদি প্রকাশ না হতো বিশেষ করে, তখন ওর যে একেবারে এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্সে ওর যে কন্ট্রিবিউশন আছে, এটা পৃথিবীর কাছে স্পষ্ট হতো। তাহলে সেন্সোরিয়াল জুরিসপ্রুডেন্স কি? যেটা ল রিফর্মের কথা বলে। এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্স কি? পজিটিভিজম, ল অ্যাজ ইট ইজ উইদাউট ইন্টারভেনশন অফ মোরাল জাজমেন্ট। অর্থাৎ লকে কন্টেন্ট দিয়ে বিচার করা যাবে না। এই লকে কন্টেন্ট দিয়ে বিচার করা যাবে না। ল যদি ফর্মাল সোর্স থেকে এসে থাকে, ল যদি ফর্মাল সোর্স থেকে এসে থাকে, তাহলে এটা ভ্যালিড ল। এটাকে রিফর্ম করা যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ল হিসেবে আছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কেউ কি করতে পারবে না, ডিনাই করতে পারবে না। এটা অবশ্যই মেনে চলতে হবে, এই কথাটা ডেনভার বলেছিল। কেমন? এই লাস্ট আজকে ক্লাসের লাস্ট কথা হচ্ছে এটা। অনেক বেশি থিওরিটিক্যাল কথা, তারপর অনেক সহজভাবে বলার চেষ্টা করছি। ও যখন এই এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্স এটাই বোঝাচ্ছে। সেন্সোরিয়াল জুরিসপ্রুডেন্স শুধু লেজিসলেশন নিয়ে কাজ করে। লেজিসলেশনটা একটা ব্রাঞ্চ মাত্র, থিওরির একটা ব্রাঞ্চ মাত্র। মূল থিওরিটা হচ্ছে এক্সপোজিটরি জুরিসপ্রুডেন্স। ও বলছে যে ল রিফর্ম, ও এই বইগুলোতে বলছে যে ল রিফর্ম কখনো সাকসেসফুল হবে না যতক্ষণ পর্যন্ত একটা শক্ত ভিত্তির উপর দাঁড় না হবে, এবং সেই ভিত্তিটাই হচ্ছে পজিটিভিস্ট বা অ্যানালিটিক বা ইম্পারেটিভ। বুঝে গেছে? সর্বশেষ কথা কি? সর্বশেষ কথা হচ্ছে বেনথামের কন্ট্রিবিউশন এই ইম্পারেটিভ থিওরির ক্ষেত্রে অনেক বেশি ফর্মিডেবল এবং
একজন জোসেফ সে কমেন্ট করেছে যে জেরেমি বেনথামের পরে জেনুইন থিওরি নিয়ে আর কোনো থিঙ্কার কোনো লয়ের থিওরি দিতে পারে। বুঝা গেছে? যদিও এটা দুজোড়া হতো এটা মানবে না, কিন্তু একজন পজিটিভিস্ট এই ব্যাপারে কমেন্ট করেছে যে ওর কন্ট্রিবিউশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বুঝা গেছে? বিশেষ করে ও ইউটিলিটি থিওরি দিয়েও কি করেছে, ও ইউটিলিটেরিয়ানিজম দিয়ে ওই যে ন্যাচারাল লয়ের যে ভিত্তি মোরাল কম্পাস সেটা সেই ইউটিলিটেরিয়ানের মাধ্যমে অন্তত প্রথম দিকে সে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। স্যার কোশ্চেন ছিল স্যার তাহলে তোমাদের যদি পরীক্ষা করতে যে বেনথাম এবং অস্টিনের মধ্যে মিল এবং অমিল কি, তাহলে তোমরা মিল লিখো যে ওরা দুজনে পজিটিভ ইম্পারেটিভ স্কুলের কথা বলেছে, কিন্তু বেনথামের স্কুল অনেক বেশি ব্রড বেস, যেখানে অস্টিনের স্কুল অনেক বেশি ফোকাস, কেমন এবং বিচারই ভালো এবং খারাপ দিক রয়েছে। यस सर मैं आपका दिन दिसी theory of law. Yes, sir.